আমরা জানি যে কোনো পদার্থ অণু-পরমাণু দিয়ে তৈরি এবং অণু-পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন ইত্যাদি কণা অবস্থিত। তাহলে এই চার্জ হচ্ছে এই ইলেকট্রন, প্রোটন এইসব মৌলিক কণিকার বৈশিষ্ট্যমূলক ধর্ম। চার্জের উপস্থিতিতে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় এবং চার্জের প্রবাহে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমাদের চার্জ দুই রকম, একটাকে আমরা বলি পজিটিভ চার্জ আর একটাকে বলি নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ অন্য আরেকটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে এবং অন্য আরেকটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। একইভাবে নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে এবং পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। তো আমরা বললাম যে ইলেকট্রন, প্রোটন ইত্যাদির মধ্যে চার্জ অবস্থিত। তো একটা ইলেকট্রনের চার্জ কতটুকু? একটা ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম এবং একটা প্রোটনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম। এখানে কুলম হচ্ছে চার্জের একক। তো দেখাই যাচ্ছে যে কুলম এককে ইলেকট্রনের চার্জের পরিমাণ খুবই কম, কিংবা প্রোটনের চার্জের পরিমাণও খুবই কম। প্রোটন এবং ইলেকট্রনের সমান এবং বিপরীতধর্মী চার্জ আছে। তাহলে একটা বস্তু যখন চার্জিত হয় তখন আসলে কিভাবে চার্জিত হয়? একটা বস্তুতে সাধারণত সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। এই বস্তুটিকে যদি আমরা অন্য কোনো বস্তুর সাথে ঘষি, তাহলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে কিছু ইলেকট্রন নিয়ে নেবে। যেমন আমরা যদি কাচের দণ্ডকে রেশমের একটা কাপড় দিয়ে ঘষি, তাহলে রেশমের ইলেকট্রন আসক্তি বেশি থাকার কারণে রেশমের কাপড় ইলেকট্রন নিয়ে নেবে। ইলেকট্রন নিয়ে নিলে রেশম নেগেটিভ বা ঋণাত্মক আধানে আহিত হবে এবং কাচের দণ্ড ধনাত্মক আধানে আহিত হবে। কিভাবে? ইলেকট্রন নিয়ে নিলে কাচের দণ্ড থেকে ইলেকট্রন কমে গেল, তার মানে ইলেকট্রনের তুলনায় প্রোটন বেশি। তাহলে এই পজিটিভ চার্জটুকু আমরা বাইরে থেকে টের পাবো। আর রেশমের মধ্যে যতটুকু প্রোটন ছিল তার চেয়ে এখন ইলেকট্রন বেড়ে যাবে, তাহলে আমরা বাইরে থেকে ইলেকট্রনের চার্জটা টের পাবো। তাহলে আমরা বলি যে রেশমের কাপড় ঋণাত্মক আধানে আহিত এবং কাচের দণ্ড ধনাত্মক আধানে আহিত। এরা পরস্পর আবার পরস্পরকে আকর্ষণ করবে। এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ভাঙতি ইলেকট্রন চলাচল করতে পারে না। অর্ধেকটা বা 1/4 এরকম ইলেকট্রন চলাচল করতে পারে না। সবসময় ইলেকট্রন পূর্ণ সংখ্যায় চলাচল করবে। তাহলে এখান থেকে ঠিক যতগুলো ইলেকট্রন যাবে এখানে ততটুকু নেগেটিভ চার্জ তৈরি হবে এবং এখানে ততটুকু পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে যে কোনো বস্তুর চার্জকে আমরা এভাবে বলতে পারি যে n × ± n × 1.6 × 10⁻⁻19 কুলম এরকম চার্জ হবে, যেখানে n এর মান সবসময় পূর্ণ সংখ্যা হবে, 1 2 3 4 এরকম। প্লাস মাইনাস দিলাম কারণ পজিটিভ হতে পারে চার্জটা, নেগেটিভ হতে পারে। তাহলে n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে যে কোনো বস্তুর চার্জ এই চার্জের পূর্ণ গুণিতক, এটাকে আমরা বলি চার্জের কোয়ান্টায়ন। তার মানে এখানে ভগ্নাংশ পসিবল না। যে কোনো কিছুর চার্জ এই ইলেকট্রন বা প্রোটনের চার্জের পূর্ণ গুণিতক হবে সবসময়। তো এটাই হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। তো এখন একটা চার্জের চারপাশে যে এলাকা জুড়ে তার প্রভাব বজায় থাকে, ধরলাম এখানে একটি পজিটিভ চার্জ, এই এলাকা জুড়ে তার প্রভাব বজায় থাকে, অর্থাৎ এই এলাকার ভিতর অন্য একটি চার্জ আনলে আকর্ষণ বা বিকর্ষণ করে, এটাকে আমরা বলি এই চার্জের তড়িৎ ক্ষেত্র। তাত্ত্বিকভাবে একটি চার্জের তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা, বাট সত্যি সত্যি বেশ কিছু দূর গেলেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এতটাই কমে যায় যে আমরা শূন্য ধরতে পারি এখানে। তাই ওই জায়গায় আমরা বাউন্ডারি দিয়ে দিই যদি, তাহলে এইটুকুকে আমরা বলবো এই চার্জের তড়িৎ ক্ষেত্র। তাহলে একটি চার্জের তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বুঝবো এর চারপাশে যে এলাকা জুড়ে এর প্রভাব বজায় থাকবে, অর্থাৎ অন্য একটি চার্জ আনলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। যদি আমরা এই পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আরেকটা পজিটিভ চার্জকে নিয়ে আসি, তাকে বিকর্ষণ করবে। যদি একটা নেগেটিভ চার্জ নিয়ে আসি, তাকে আকর্ষণ করবে। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তো আমরা এখন দুটি চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কতটুকু সেই পরিমাণগত ধারণায় এখন যেতে পারি। আমরা কুলম্বের সূত্র দিয়ে এটা ব্যাখ্যা করতে পারি। কুলম্বের সূত্র অনুযায়ী দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল F = 1/4πε q1 q2/d², যেখানে q1 এবং q2 দুটি বিন্দু চার্জ এবং d তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে 1/4πε q1 q2/d² হচ্ছে এই q1 এবং q2 বিন্দু চার্জ দ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, যাদের মধ্যবর্তী দূরত্ব d। এখানে ইপসাইলন হচ্ছে মধ্যবর্তী মাধ্যমের পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা। আর এই q1 q2 এরা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি দুইজনেই পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করবে, যদি দুইজনেই নেগেটিভ হয় তাহলেও বিকর্ষণ করবে। একজন পজিটিভ একজন নেগেটিভ হলে আকর্ষণ করবে। তো আমরা যদি শূন্য স্থানের জন্য লিখি, শূন্য স্থানের জন্য ফর্মুলাটা হয়ে যায় 1/4πε0 q1 q2/d²। এখানে ইপসাইলন নট শূন্য স্থানের ভেদনযোগ্যতা।
যদি আমরা শূন্যস্থানের জন্য লিখি তাহলে এই সম্পূর্ণ 1/4πε0 এর মান আসে 9 × 10⁹। চাইলে আমরা এখান থেকে চার্জের একক কুলম্বের সংজ্ঞা দিতে পারি। যেমন যদি d1 হয়ে যায় অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হয়, তাহলে q1 আর q2 এর পরিমাণ যদি সমান হয় তাহলে q1 আর q2 এর যে মানের জন্য এই F0 বল এর মান 9 × 10⁹ নিউটন হবে, তাদের প্রত্যেককে আমরা 1 কুলম্ব করে বলবো। কারণ তাহলে এটাও 1, এটাও 1, এটাও 1 হয়ে যাচ্ছে, তাহলে F0 এর মান শুধুই এর মানের সমান হবে। তাই আমরা বললাম যে যদি শূন্যস্থানে দুটি সমপরিমাণ বলের দূরত্ব 1 মিটার থাকে এবং তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান 9 × 10⁹ নিউটন হয়, তবে তাদের প্রত্যেকের মানকে আমরা বলবো 1 কুলম্ব। তো 1 কুলম্ব চার্জ বেশ বড়সড় চার্জ। আমরা এই সূত্রের সাহায্যে দেখলাম যে কিভাবে দুটি বিন্দু চার্জের মধ্যে বল হিসাব করতে হয়। যদি আমরা অন্য মাধ্যমে নিয়ে যাই তখন কি হবে? তো আমরা দেখলাম যে শূন্য মাধ্যমে F0 = 1/4πε0 q1 q2/d²। এই q1 q2 বিন্দু চার্জ যাদের মধ্যবর্তী দূরত্ব d, আমরা যদি এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে অন্য কোনো মাধ্যমে নিয়ে যাই, যেমন আমরা যদি পানির নিচে নিয়ে যাই, তাহলে কি হবে? তাহলে ধরে নিচ্ছি পানির নিচে ফোর্সটাকে আমরা Fw দিয়ে লিখব। তাহলে আমি এখানে 1/4πε0 এর জায়গায় পানির ইপসাইলন বা পানির ভেদনযোগ্যতা εw লিখতে পারি এবং বাকিটুকু একই থাকবে q1 q2/d²। এখানে চাইলে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্যস্থানের ভেদনযোগ্যতার সাহায্যে প্রকাশ করা যায়। যেমন আমি যদি ধরে নেই যে ইপসাইলন ওয়াটার ইকুয়ালস ইপসাইলন নট ইন্টু কে, তার মানে কে এর পরিচয় হচ্ছে ইপসাইলন ওয়াটার বাই ইপসাইলন নট, অর্থাৎ শূন্যস্থানের ভেদনযোগ্যতার তুলনায় অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা কত গুণ বেশি সেই ধ্রুবকটাকে আমরা বললাম কে। এর নাম দিতে পারি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা। তাহলে শূন্যস্থানের ভেদনযোগ্যতার তুলনায় অন্য মাধ্যমের ভেদনযোগ্যতা যত গুণ বেশি সেটাকে আমরা বলবো আপেক্ষিক ভেদনযোগ্যতা কে। তাহলে এই সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি Fw = 1/4πε0 k × q1 q2/d²। তাহলে এখান থেকে আমরা এটা যেমন লিখতে পারি k = ইপসাইলন ওয়াটার বাই ইপসাইলন নট, ঠিক তেমনি লিখতে পারি k = F0/F ওয়াটার। তার মানে এভাবেও চাইলে আপেক্ষিক ভেদনযোগ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবককে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ দুটি চার্জের মধ্যে শূন্যস্থানে ক্রিয়াশীল বল এবং অন্য মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাতটাই হচ্ছে কে। তো কোনো কোনো জায়গায় কে কে ইপসাইলন আরও লেখা হয়, অর্থাৎ আর দিয়ে রিলেটিভ বোঝায় আপেক্ষিক ভেদনযোগ্যতা। তাহলে আমরা কে দিয়েও লিখতে পারি, ইপসাইলন আর দিয়েও চাইলে লিখতে পারি। তাহলে এভাবে কোনো মাধ্যমের যদি আমি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা জেনে যাই, তাহলে ওই মাধ্যমে কতটুকু বল কাজ করবে দুটি চার্জের মধ্যে তা আমরা বের করে ফেলতে পারি। কারণ এভাবে লেখার সুবিধা হচ্ছে এই 1/4πε0 এইটুকুর মান আমাদের জানা, এর মধ্যেই এইটুকুর মান হচ্ছে 9 × 10⁹। তাহলে যে কোনো সময় এর মান বসিয়ে দিলেই আমরা সম্পূর্ণ বলের মান পেয়ে যাব। যেমন যদি বলা হয় যে শূন্যস্থানে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল 100 নিউটন, তাহলে শূন্যস্থানে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল 100 নিউটন আমরা বলে দিলাম। তাহলে পানিতে ক্রিয়াশীল বল কত? তাহলে এর সাথে পানির পার্থক্য একটাই, খালি এখানে পানির যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা দিয়ে ভাগ করতে হবে। পানির জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 80 বা 80। তাহলে পানিতে কতটুকু বল হবে? 100/80 নিউটন। এরকম করে বিভিন্ন বস্তুর জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক বের করা তো এক এক বস্তুর জন্য এক এক রকম হয়। যেমন পানির জন্য বললাম 80, তেল বা মোম জাতীয় পদার্থ এগুলোর জন্য 2.6 থেকে 2.8 এর মধ্যে হয়। এরকম বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন রকম হয়। বাতাসের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1.0005, তাই আমরা এটাকে আর লিখি না, 1 ধরি। 1.0005 এর জায়গায় 1 লিখি, তাহলে শূন্যস্থানে যতটুকু বল আসতো ততটুকুই চলে আসে। এভাবে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বল হিসাব করতে পারি। আমরা একটু আগে তড়িৎ ক্ষেত্রের কথা বলছিলাম। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি কোনো এক জায়গায় একটি অতি ক্ষুদ্র ধনাত্মক আধান ছেড়ে দেই, তাহলে সে যে রেখা ধরে পরিভ্রমণ করবে সেটাই একটি তড়িৎ বল রেখা। এখানে আমাদের কেন্দ্রীয় চার্জ পজিটিভ, তাই এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে এবং এই পজিটিভ চার্জ এই বরাবর বাইরে চলে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এটি একটি তড়িৎ বল রেখা।
আমি যদি এটাকে এখানে রাখতাম এইভাবে চলে যেত, এখানে রাখলে এভাবে, এখানে রাখলে এভাবে, এরকম করে আমি এই তড়িৎ ক্ষেত্রের ভিতর বল রেখাগুলোর বিন্যাস বের করতে পারি। যদি ভিতরের চার্জটা নেগেটিভ হয় তাহলে আমি দেখতে পাবো যে বল রেখার চিত্র হবে এরকম, কারণ তখন সেই অতি ক্ষুদ্র ধনাত্মক আধানকে সে আকর্ষণ করবে নিজের দিকে, তাহলে এরকম করে সব দিক থেকে এর দিকে চলে আসবে। এখানে আমরা বলরেখা আঁকার জন্য এই টেস্ট চার্জটা যে নিব, এই টেস্ট চার্জটা সবসময় হবে পজিটিভ, অতি ক্ষুদ্র পজিটিভ চার্জ। তাহলে এরকম করে আমরা চাইলে পজিটিভ এবং নেগেটিভ চার্জের জন্য বলরেখা আঁকতে পারি। যদি কাছাকাছি একাধিক চার্জ থাকে তখন কেমন হবে? ধরলাম একটি পজিটিভ চার্জ, একটি নেগেটিভ চার্জ, তাহলে এখন কেমন হবে বলরেখা? যদি আমরা এখানে এই টেস্ট চার্জকে রাখি তাহলে এই পজিটিভ বিকর্ষণ করবে, ওই নেগেটিভ আকর্ষণ করবে এবং এভাবে চলে যাবে, একটা বলরেখা আমরা পেয়ে যাচ্ছি। যদি এখানে রাখি তাহলে শুধু পজিটিভ চার্জ থাকলে এই দিকে চলে যাওয়ার কথা ছিল, ওই নেগেটিভ চার্জ থাকায় এই দিক বরাবর তাকে আবার আকর্ষণও করবে। তাহলে ধরে নিচ্ছি বিকর্ষণ শক্তি এতটুকু, আকর্ষণ শক্তি এতটুকু, আকর্ষণ বল এতটুকু, বিকর্ষণ বল এতটুকু। তাহলে এই দুই বলের লব্ধি হিসাবে সে মাঝামাঝি যাওয়ার চেষ্টা করবে। এই পয়েন্টে এসে বিকর্ষণের দিকে দিকে, আকর্ষণের দিকে দিকে, তাহলে লব্ধির দিকেও পরিবর্তিত হবে। এরকম করে প্রত্যেক পয়েন্টে যদি আমি লব্ধি নিয়ে নিয়ে আঁকি তাহলে দেখবো এরকম করে ঘুরে এখানে চলে আসবে, এখান থেকে এভাবে চলে আসবে। পজিটিভ চার্জ থেকে এদিকে চলে যাবে, নেগেটিভ চার্জের বেলা এরকম আসবে, এখান থেকে এভাবে ঘুরে আসবে, এখান থেকে এভাবে ঘুরে আসবে। তাহলে আমরা একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ কাছাকাছি থাকলে এরকম একটা বলরেখা পাবো। যদি এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মান সমান হয় তখন আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে, সম্পূর্ণ ব্যবস্থাকে একটি তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল বলতে পারি। তাহলে এর জন্য বলরেখা হয় এরকম, এবং বলরেখার দিক সবসময় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। পজিটিভ চার্জ যুক্ত বস্তুর সারফেস থেকে লম্বভাবে নির্গত হবে, নেগেটিভ চার্জ যুক্ত বস্তুর সারফেসে লম্বভাবে প্রবেশ করবে। যদি আমরা দুইটি পজিটিভ চার্জ নেই তখন বলরেখা কিরকম হবে? তখন বলরেখার চিত্র হবে এরকম, কারণ মাঝখানে কোনো পজিটিভ চার্জ রাখলে তাকে দুইজনেই বিকর্ষণ করবে, এরকম হয়ে যাবে। আর যদি দুইটাই নেগেটিভ থাকে তাহলেও বলরেখার চিত্র একই রকম হবে, শুধু তীর চিহ্নগুলোর দিক বিপরীতমুখী হয়ে যাবে। তাহলে আমরা দুইটা নেগেটিভ চার্জের জন্য বলরেখা পেয়ে যাব। এতটুকু দেখার পর আমরা এখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যে যেতে পারি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে বোঝাবে একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চার্জ কিউ, এটা কোনো একটা বিন্দু এ। তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে এক একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল ক্রিয়া করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর প্রাবল্য। এবং যেহেতু আমরা বল দিয়ে এটা হিসাব করি তাই বল যেহেতু ভেক্টর রাশি, প্রাবল্যও ভেক্টর রাশি, অর্থাৎ এখানে মান এবং দিক দুইটাই বলতে হবে। যেমন আমি যদি এখানে একটা ধনাত্মক আধানকে রাখি তাহলে এই কেন্দ্রের প্লাস কিউ চার্জ অবশ্যই এই ধনাত্মক আধানকে এই বরাবর বিকর্ষণ করবে। তাহলে আমরা ধরে নিই যে এখানে প্লাস স্মল কিউ চার্জ এবং এই বড় কিউ এই ছোট কিউর উপর ফোর্স অ্যাপ্লাই করে এফ। আসলে বড় ছোট ব্যাপার না, এই প্লাস কিউ এই প্লাস স্মল কিউর উপরে ফোর্স অ্যাপ্লাই করে এফ। তাহলে এক একক চার্জের উপরে কতটুকু ফোর্স? কিউ চার্জের উপরে ফোর্স এফ, তাহলে এক একক চার্জের উপরে ফোর্স এফ বাই কিউ। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই বিন্দুতে ই ইকুয়ালস এফ বাই কিউ। এখানে এফ এর দিক যেদিকে, ই এর দিকও সেদিকেই হবে। আমরা চাইলে অন্যভাবেও বের করতে পারতাম এই বিন্দুতে প্রাবল্য কত। যেহেতু সংজ্ঞা অনুযায়ী এক একক ধনাত্মক আধানের উপর বল হিসাব করতে হয়, তাহলে আমরা এভাবে করতে পারতাম চাইলে, যে এখানে আমরা ধরে নিতাম যে অলরেডি এক একক ধনাত্মক আধান অবস্থিত এবং কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব আর। তাহলে আমরা এই কেন্দ্রের অবস্থিত কিউ চার্জ আর এইখানে অবস্থিত +1 চার্জ, এই দুইটার মধ্যে কুলম্বের সূত্র থেকে বল হিসাব করতে পারি। তাহলে এক একক আধানের জন্য কুলম্বের সূত্র থেকে যে বল আসবে সেই বলটাই হয়ে যাবে প্রাবল্য। তাহলে তার মান হবে 1/4 ইপসাইলন, যেখানে ইপসাইলন হচ্ছে এই মাধ্যমের ভেদনযোগ্যতা, এবং Q1 এর জায়গায় বসবে ক্যাপিটাল কিউ, Q2 এর জায়গায় বসবে 1, তাই আর লিখলাম না, ডিভাইডেড বাই r²। এভাবে চাইলে আমি লিখতে পারি। তাহলে এখানে যদি আমি দিক দেখাতে চাই তাহলে দিকটা কোন দিকে হবে? যদি আমরা r এর দিকে এদিকে ধরি তাহলে ধরতে পারি যে r এর দিকে, তার মানে r এর দিকে একটি একক ভেক্টর যদি আমি লিখে দেই তাহলেই ই এর দিক বলা হয়ে যাবে। আর যে কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর মানে ওই ভেক্টরের ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করা। তার মানে এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারতাম 1/4 ইপসাইলন q/r², আর এই r ক্যাপকে আমরা লিখতে পারতাম ভেক্টর r বাই r এর মান। তার মানে এভাবে লেখা যেত
1/4 পাই ইপসাইলন কিউ বাই আর কিউব ভেক্টর আর, এরকম করে লেখা যেত। এটা হচ্ছে ভেক্টর রূপটা। তাহলে এই দুইটি সূত্রের সাহায্যে আমরা চাইলে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে পারি। যদি প্রাবল্যের শুধু মান চাই তাহলে আর এই দিক সংক্রান্ত হিসাবগুলো লাগবে না, শুধু মান চাইলে এফ বাই কিউ, শুধু মান চাইলে 1/4 পাই ইপসাইলন কিউ বাই আর স্কোয়ার, এভাবে করলেই হবে। তাহলে আমি যখন যে মাধ্যমে প্রাবল্য বের করতে চাইবো ওই মাধ্যমের ভেদনযোগ্যতা বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আমরা এখানে একটি বিন্দু আধানের চারপাশে যে তড়িৎ ক্ষেত্র দেখলাম এটা সুষম তড়িৎ ক্ষেত্র না, কারণ এর সমীকরণ ছিল এরকম E ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন কিউ বাই আর স্কোয়ার, যেখানে কিউ হচ্ছে এই কেন্দ্রীয় চার্জ এবং আর হচ্ছে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে চাই কেন্দ্র থেকে তার দূরত্ব। এখানে দেখা যাচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যত দূরে চলে যাব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তার বর্গ হারে কমতে থাকবে এবং বিভিন্ন পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিকও বিভিন্ন। যদি কোথাও আমরা এমন একটি তড়িৎ ক্ষেত্র পাই যেখানে সমস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এবং দিক একই দিকে, তাহলে তাকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। তার মানে সুষম তড়িৎ ক্ষেত্রের বেলায় এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যা হবে এই বিন্দুতেও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তাই হবে, যেটা এই কেসের বেলায় সত্যি না। তাহলে এটা সুষম তড়িৎ ক্ষেত্র না, কিন্তু এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্রের পর আমরা এভাবে বিভিন্ন বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করে চাইলে লব্ধি বের করতে পারি, অর্থাৎ একাধিক বিন্দুর জন্য একাধিক চার্জের জন্য উৎপন্ন যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। যেমন আমরা যদি এরকম বলি যে একটি সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এই বিন্দুতে প্লাস 3 কুলম্ব চার্জ বলে দিলাম, আর এই বিন্দুতে বলে দিলাম -3 কুলম্ব চার্জ। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে বোঝাবে আমরা যদি এই বিন্দুতে এক একক ধনাত্মক আধান রাখি তার উপর যেদিকে বল ক্রিয়া করবে এবং যত মানের বল ক্রিয়া করবে, তাহলে আমরা যদি এখানে এক একক ধনাত্মক আধান রাখি তাহলে এই 3 কুলম্ব চার্জ তাকে বিপরীত দিকে বিকর্ষণ করবে, এই দিক বরাবর বিকর্ষণ করবে, এবং এই -3 কুলম্ব চার্জ তাকে নিজের দিকে সমপরিমাণ বলে আকর্ষণ করবে। তাহলে যেহেতু এই -3 কুলম্ব এবং +3 কুলম্ব দুইজনেরই মান সমান কিন্তু প্রকৃতি ভিন্ন, তাহলে এদের একজন আকর্ষণ করবে আরেকজন বিকর্ষণ করলেও মান হবে সমান, কারণ এখানে +1 কুলম্ব চার্জ অবস্থিত এবং এদেরও মান সমান, এবং যেহেতু সমবাহু ত্রিভুজ এখান থেকে দূরত্ব এই দূরত্বও সমান। তাহলে এবার আমরা এই দুই বলের লব্ধি বের করতে পারি সামান্তরিক সূত্রের সাহায্যে। আমরা এই দুই বল নিয়ে যদি সামান্তরিক আঁকি তাহলে এই সামান্তরিকের কর্ণটিই হবে লব্ধি। তাহলে আমরা চাইলে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান জেনে আমরা এই বল এবং এই বল বের করতে পারবো এবং মধ্যবর্তী কোণ জেনে এই কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। যেমন সমবাহু ত্রিভুজের বেলায় প্রত্যেকটি কোণ হচ্ছে কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এই মাঝখানের এই কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সবগুলোই বের করতে পারবো। এই কর্ণের দৈর্ঘ্য এবং এই বরাবর হবে হচ্ছে আমাদের এই বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং প্রাবল্যের মান হবে এই কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে এরকম করে কোন একটা বিন্দুতে একাধিক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করা যায়। তার মানে আমি প্রত্যেকটা বিন্দুর জন্য প্রত্যেকটা চার্জের জন্য আলাদা করে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করে ভেক্টরিক্যালি যোগ করে দিব। তার মানে এখানে স্কেলার যোগ করা যাবে না, ভেক্টর যোগ করতে হবে, কারণ প্রাবল্য ভেক্টর রাশি। তাহলে এভাবে আমরা বিভিন্ন বিন্দুর প্রাবল্য বের করতে পারি। আমরা একটু আগে দেখলাম যে একটি চার্জের চারপাশে যে এলাকা জুড়ে তার প্রভাব বজায় থাকে তাকে আমরা বলি এই চার্জের তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সমীকরণ থেকে আমরা জানি প্রাবল্য E ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন কিউ বাই আর স্কোয়ার। তার মানে আর অসীম হয়ে গেলে E শূন্য হয়ে যাবে, কিন্তু বাস্তবে একটু দূরে গেলেই আর এর মান একটুখানি বেড়ে গেলেই E এর মান এতটাই কমে যাচ্ছে যে আমরা সেটাকে আর ধরি না বা শূন্য ধরি। তাহলে ওই পর্যন্তই আমরা বলি তার তড়িৎ ক্ষেত্র বিস্তৃত। যদিও এখানে মান থাকবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের, বাট এত কম থাকবে সেটাকে আমাদের না ধরলেও চলে। তাহলে আমরা এইটুকুকে তড়িৎ ক্ষেত্র বললে এই তড়িৎ ক্ষেত্রের বাইরে যাওয়া মানেই অসীম দূরত্বে যাওয়া, একই কথা বুঝাবে। তাহলে আমরা এখন তড়িৎ বিভব যদি জানতে চাই তাহলে তড়িৎ বিভবকে এভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে যে একটি তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে অথবা অসীম দূরত্ব থেকে, কারণ চার্জের বেলায় এই দুটো কথা একই অর্থ বহন করে। তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে বা অসীম দূরত্ব থেকে যদি এক একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনা হয় তাহলে যে পরিমাণ কাজ হয় তাকে আমরা বলি ওই বিন্দুর বিভব।
বা এই যদি কেন্দ্রীয় আহিত বস্তুর বিভব বের করতে চাই তাহলে বলবো যে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে বা অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক আধানকে এই আহিত বস্তুর খুব নিকটে আনতে যে পরিমাণ কাজ হয় তাই ওই বস্তুর বিভব। তাহলে এভাবে আমরা বিভব বের করতে পারি। তাহলে আমরা ধরলাম যে আমরা কিউ চার্জকে এই বিন্দুতে নিয়ে আসলাম এবং তাতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হলো। তাহলে কিউ চার্জের জন্য কাজ করতে হয় ডাব্লিউ, তাহলে এক একক চার্জের জন্য কাজ করতে হয় ডাব্লিউ বাই কিউ। তাহলে বিভব বা ভি দিয়ে আমরা বিভবকে বোঝাচ্ছি, ইকুয়ালস আমরা লিখতে পারি ডাব্লিউ বাই কিউ, বা উল্টো করে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ। তার মানে আমাকে যদি কিউ কুলম কোনো চার্জকে একটা বিন্দুতে আনতে বলে এবং ওই বিন্দুর বিভব যদি হয় ভি, তাহলে ওই বিন্দুতে কিউ কুলম চার্জ আনতে গেলে কাজ করতে হবে ভি কিউ। এভাবে আমরা চাইলে বিভব বের করতে পারি বা বিভব জানা থাকলে কাজ বের করতে পারি। তো চাইলে আমরা বিভব হিসাব করে বের করতে পারি যে কতটুকু হয়। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে একটি বিন্দু চার্জ ক্যাপিটাল কিউ বিন্দু চার্জ অবস্থিত। এই বিন্দু চার্জ থেকে আমরা আর দূরত্বের একটা বিন্দুর বিভব বের করতে চাইব। এই বিন্দুর বিভব আমরা নির্ণয় করতে চাই, এই বিন্দুর দূরত্ব হচ্ছে আর। তাহলে সংজ্ঞা অনুযায়ী অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক আধানকে আমার এই বিন্দু পর্যন্ত আনতে হবে। তাহলে যতটুকু কাজ হবে সেটাই এই বিন্দুর বিভব। তাহলে আমরা এখানে চাইলে এভাবে কাজ হিসাব করতে পারি, যেমন এই বিন্দুতে থাকা অবস্থায়, যে কোনো বিন্দুতে আর দূরত্বের কোনো বিন্দুতে থাকা অবস্থায় বল কতটুকু হবে? বল হবে F ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন কিউ বাই আর স্কয়ার, এতটুকু বল হবে। এবং আমি যদি অসীম দূরত্ব থেকে আস্তে আস্তে কাছে আনতে থাকি তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করার সাথে সাথে এর উপর ও বল প্রয়োগ করবে এবং যত কাছে আনতে থাকবো বলের মান তত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা যদি কাজ হিসাব করতে চাই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হিসাব করতে হবে। তাহলে আমরা যদি কাজটাকে এভাবে হিসাব করি যে কাজটাকে আমরা বলটাকে আগে দূরত্বের ফাংশন হিসেবে যদি লিখি এফ আর, তাহলে এফ আর ডট ডি আর, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা সম্পূর্ণ কাজের পরিমাণটা পেয়ে যাব অসীম থেকে আর পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে আমার সম্পূর্ণ কাজের পরিমাণ। তাহলে যদি এক একক ধনাত্মক আধানের জন্য আমরা কাজটা হিসাব করি তাহলে এক একক ধনাত্মক আধানের জন্য কাজের পরিমাণটাই হয়ে যাবে বিভবের মান। তাহলে এফ আর কে আমরা অলরেডি এভাবে লিখে ফেলতে পারি। তাহলে আমরা লিখতে পারি এরকম করে, আগে এই ডটটা ভেঙে নেই। এই ডটটা যদি আমরা উঠাই তাহলে লিখতে হবে এফ আর ডি আর কস থিটা। তাহলে আমরা যদি এখানে একটা ধনাত্মক আধান নিয়ে আসি এবং এখানে একটা ধনাত্মক আধান থাকে তাহলে বল কাজ করবে বাইরের দিক বরাবর, বিকর্ষণ বল, এবং বস্তুটাকে আমরা নিয়ে আসছি ভিতরের দিকে এই দিক বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে cos 180, তাহলে আমরা -1 লিখতে পারি। তাহলে -1 এফ আর ডি আর এরকম করে লিখতে পারি। তাহলে মাইনাসটা বাইরে চলে গেল, আর থেকে ইনফিনিটি পর্যন্ত এফ আর কে আমরা লিখতে পারি 1/4 পাই ইপসাইলন কিউ বাই আর স্কয়ার। তাহলে আমরা যদি এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি এই ধ্রুবকগুলোকে বাইরে এনে dr, তাহলে এই 1/r স্কয়ার dr পুরোটাকে ইন্টিগ্রেট করে আমরা পাবো 1/4 পাই ইপসাইলন কিউ বাই আর। তাহলে এটাই হচ্ছে আমার বিভবের সূত্র। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি কিউ এর জায়গায় পজিটিভ মান বসাই তাহলে বিভবটা পাবো ধনাত্মক, এবং যদি নেগেটিভ মান বসাই তাহলে বিভবটা পাবো ঋণাত্মক। অর্থাৎ ধনাত্মক আধান দ্বারা সৃষ্ট আধানটা হয় ধনাত্মক আধান দ্বারা সৃষ্ট বিভবটা হয় ধনাত্মক এবং ঋণাত্মক আধান দ্বারা সৃষ্ট বিভব হয় ঋণাত্মক। তাহলে এখানে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যেহেতু আমরা ডট গুণন করে করলাম বিভবের কোনো দিক থাকবে না, এটা একটা স্কেলার রাশি। তাহলে বিভবের যেহেতু কোনো দিক থাকবে না তার মানে একাধিক চার্জ দ্বারা অপর কোনো বিন্দুতে যে বিভবগুলো তৈরি হবে তাদেরকে আমরা সরাসরি যোগ করে দিতে পারি, কোনো ভেক্টর যোগ করতে হবে না। যেমন উদাহরণ হিসাবে আমি যদি বলি যে একটি বর্গের চার কোণায় চারটি চার্জ অবস্থিত, এখানে +1 কুলম, এখানে -3 কুলম, এখানে +2 কুলম এবং এখানে কিউ কুলম বলে দিলাম। তাহলে বলা হচ্ছে যে এই চারটি চার্জ দ্বারা কেন্দ্রে সৃষ্ট বিভব 0, তাহলে কিউ এর মান কত? কেন্দ্রে সৃষ্ট বিভব 0, তাহলে কিউ এর মান কত? এই কেন্দ্রের বিন্দুটার বিভব বলে দেয়া 0, v = 0। তাহলে আমরা আগে প্রত্যেকটা চার্জের জন্য এই বিন্দুতে বিভব বের করে যোগ করে দিই, সেই যোগফলটা এখানে অলরেডি বলা 0। তাহলে আমরা ধরে নেই এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব r, প্রত্যেকটি দূরত্বই r হবে, কারণ বর্গের কর্ণ দুইটি সমান, তাহলে তাদের মধ্যবিন্দুও প্রত্যেকটি কর্নার থেকে সমান দূরত্বে অবস্থিত থাকবে। তাহলে আমরা প্রত্যেক চার্জের জন্য বিভব বের করি। প্রথম 1 কুলম্বের জন্য 1/4 পাই ইপসাইলন 1/r প্লাস 1/4 পাই ইপসাইলন -3/r প্লাস 1/4 পাই ইপসাইলন 2/r, লাস্টে 1/4 পাই ইপসাইলন q/r।
ইকুয়ালস 0। তাহলে এই সবগুলো থেকে আমরা 1/4 ইপসাইলন r কমন নিতে পারি। তাহলে 1 - 3 + 2 + q ইকুয়ালস 0। তাহলে এই মানটা যদি অশূন্য হয় তাহলে আমরা লিখতে পারি 1 - 3 + 2 + q ইকুয়ালস 0। তার মানে আমাদেরকে এরকম কোনো প্রবলেম দিলে যেখানে উদ্দিষ্ট বিন্দুর দূরত্ব সবগুলো চার্জ থেকে সমান, তাহলে আমরা এরকম করে শুধু চার্জগুলোর যোগফলকে 0 লিখতে পারি। যদি বলা থাকে সেই উদ্দিষ্ট বিন্দুর ভোল্টেজের পরিমাণ বা বিভবের পরিমাণ 0, তাহলে এইভাবে 0 লিখতে পারি। তাহলে এখান থেকে চাইলে আমরা কিউ এর মান বের করতে পারি। এখান থেকে কিউ এর মান আসবে 0, এখানে কিউ এর মান চলে আসলো 0, তার মানে এখানে কোনো চার্জ আসলে দেয়া লাগবে না। যদি অন্য কিছু থাকতো তাহলে অন্যরকম হয়ে যেত। যেমন এখানে কিউ এর মান 0 আসলো, যদি আমরা বলতাম যে এখানে -5 কুলম্ব চার্জ, তাহলে এখানেও আমরা -5 দিতাম, তাহলে এখানেও -5 হয়ে যেত এবং শেষ পর্যন্ত কিউ এর মানটা অন্যরকম আসতো, তাহলে কিউ এর মানটা আসতো তখন 2। এরকম ভাবে যখন যেরকম দিবে সেরকম করে বের করতে হবে। তার মানে আমরা প্রথমে যে উদাহরণটা করেছিলাম সেখানে এখানে 0 চার্জ থাকলেও কেন্দ্রের বিভবটা 0 হবে, আর তারপর যেটা করলাম সেখানে এখানে +2 চার্জ থাকলে কেন্দ্রের বিভবটা 0 হবে। আমরা কুলম্বের সূত্র এবং এই সংক্রান্ত যে সূত্র দিয়ে আমরা বিভব কিংবা প্রাবল্য বের করলাম সেগুলো বিন্দু চার্জের জন্য খাটে। যদি এমন কোনো চার্জের ডিস্ট্রিবিউশন হয় যার জন্য তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো বিন্দু চার্জের কাছাকাছি হয় বা ওরকম দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। যেমন যদি একটি পরিবাহী গোলক হয়, পরিবাহী গোলকে যদি আমরা কিউ চার্জ দেই তাহলে সমস্ত চার্জ বাইরের সারফেসে চলে আসে, ভিতরে কোনো চার্জ থাকে না, কারণ চার্জগুলো পরস্পর থেকে সর্বাধিক সম্ভাব্য দূরত্বে থাকতে চায়। তাহলে সবগুলো চার্জ বাইরে চলে আসে, ভিতরে কোনো চার্জ থাকে না, ভিতরে চার্জের পরিমাণ 0। এবার আমরা যদি এর বলরেখা আঁকি তাহলে বলরেখা হবে সারফেস থেকে লম্বভাবে বাইরের দিকে। আমরা মনে করে দেখি যে একটি বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো কেমন ছিল, এরকম ছিল। তাহলে এইটার বলরেখাগুলো দেখতে এটার মতোই কতটুকু পর্যন্ত, যদি এটার রেডিয়াস হয় r, তাহলে এই r রেডিয়াস নিয়ে আমি যদি একটা ডট ডট দিয়ে বৃত্ত আঁকি তাহলে এর বাইরে পর্যন্ত এই বলরেখা এবং এই বলরেখার মধ্যে কোনো পার্থক্য দৃশ্যমান হয় না। তার মানে এর বাইরে পর্যন্ত এর জন্য আমরা যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো সেটা এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি যদি r এর চেয়ে বড় একটা দূরত্ব নেই d > r, তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমি এভাবে লিখতে পারি 1/4 ইপসাইলন q/d², এরকম করে লিখতে পারি। ইভেন r দূরত্ব পর্যন্ত আমি এভাবে লিখতে পারি যে 1/4 ইপসাইলন q/r²। কিন্তু যখনই আমি ভিতরে চলে যাব তখনই প্রাবল্যটা আমরা এই সূত্র দিয়ে পাবো না। যখন ভিতরে চলে যাব তখন ভিতরের যে কোনো পয়েন্টে চার্জের উপরে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত চার্জগুলোর মোট বলের লব্ধি হয় 0। তার মানে এই পয়েন্টে আমি যত চার্জই রাখি না কেন তার উপর মোট লব্ধি বল হবে 0, তাই এখানে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে পারি 0। তার মানে একটি পরিবাহী গোলকের বাইরে যে কোনো দূরত্বে আমরা কুলম্বের সূত্র দিয়েই চাইলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে পারি, কিন্তু ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয়ে যাবে 0। একইভাবে বিভবের বেলায়ও আমরা এরকম করে লিখতে পারি। যেমন যদি একটি পরিবাহী গোলক হয় অথবা ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলক হলে তো এমনি চার্জ সারফেসে থাকবে, তাহলে আমরা যদি একটি পরিবাহী গোলক নেই এরকম, তাহলে এই গোলকের মধ্যে অবস্থিত চার্জ হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ, এই গোলকের মধ্যে সম্পূর্ণ চার্জ যেটা সুষমভাবে ছড়ানো। এবার আমি যদি এই গোলকের ব্যাসার্ধ r এর চেয়ে বেশি একটা দূরত্ব নেই d > r, তাহলে এই পয়েন্টে আমরা বিভব বলতে পারি 1/4 ইপসাইলন q/r। ইভেন আমরা যদি r দূরত্বেও যাই তাহলে আমরা বিভব বলতে পারি 1/4 ইপসাইলন q/r। আচ্ছা, এখানে d হবে, এটা হবে q/d আর এটা হচ্ছে q/r। আর আমরা যদি ভিতরের কোনো বিন্দুতে চলে যাই তাহলে এখানে বিভব কত হবে? 0 না, এখানে বিভব হবে 1/4 ইপসাইলন q/r। তার মানে এই বিভবের সমান। সেটা কিভাবে সম্ভব? কারণ বিভবের সংজ্ঞা অনুযায়ী আমরা বলেছিলাম যে অসীম দূরত্ব থেকে এক একক ধনাত্মক আধানকে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয়, তাহলে আমি অসীম দূরত্ব থেকে সামনে নিয়ে আসলাম, কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে, তাহলে এই r পর্যন্ত কাজ হলো। তাহলে এই r পর্যন্ত কতটুকু কাজ হলো? এতটুকু কাজ হলো। এরপর যদি আমি ভিতরে নিয়ে যাই, ভিতরে তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হওয়ায় এখানে আর কোনো বল কাজ করবে না। যেহেতু বল অনুপস্থিত তাই এইটুকু দূরত্বের জন্য বা ভিতরে যে কোনো দূরত্বের জন্য কাজ হবে 0।
তার মানে বাইরে থেকে ভিতরে পর্যন্ত আনতেও কাজ হবে শুধুমাত্র এইটুকু পর্যন্ত, আর দূরত্ব পর্যন্ত। তাহলে বিভবটা হবে 1/4πε/q/r। তাহলে এরকম করে আমরা বিভিন্ন পয়েন্টে বিভব বের করতে পারি। আমরা এখন দেখব একটি তড়িৎ ডাইপোলের জন্য বা ইলেকট্রিক ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিংবা বিভব কোনো বিন্দুতে কেমন হয়। তাহলে আমরা একটি ডাইপোল নিলাম, একটি পজিটিভ চার্জ এবং একটি নেগেটিভ চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা বললাম 2l। তার মানে কেন্দ্র থেকে এই পাশের দূরত্ব l, এই পাশের দূরত্ব l। এই কেন্দ্র থেকে নির্দিষ্ট r দূরত্বে আমরা একটা বিন্দু স্থির করলাম, এই কোণের পরিমাণ হচ্ছে থিটা। তাহলে এই দূরত্বটা হচ্ছে r। তাহলে এই পজিটিভ চার্জ থেকে দূরত্বটা r এর চেয়ে ছোট হবে, এই দূরত্বটাকে আমরা নাম দিলাম r1, এবং এই নেগেটিভ চার্জ থেকে এই দূরত্বটা বড় হবে r এর চেয়ে, এবং এর নাম দিলাম আমরা r2। যদি আমরা এই r কে বর্ধিত করি এমন ভাবে যাতে r2 এর সমান হয়, তাহলে এই কোণটা প্রায় 90 ডিগ্রি হবে আর এই কোণটা থিটা থাকবে। আর এখান থেকে চাইলে আমরা r1 থেকেও r এর উপর একটা লম্ব টানতে পারি। তাহলে এই r1 r এর থেকে এতটুকুই ছোট, তাহলে এতটুকু দৈর্ঘ্য, এটা যদি হয় l, তাহলে এতটুকু দৈর্ঘ্য হবে l cos থিটা। তাহলে আমরা বলতে পারি r1 = r - l cos থিটা, এবং r এর চেয়ে r2 ঠিক এতটুকুই বড়, এইটুকুর মানও আসলে l cos থিটা। তাহলে r2 কে আমরা বলতে পারি r + l cos থিটা। তাহলে আমরা r1 এবং r2 এর মান জেনে গেলাম। এবার এই প্রত্যেকটা চার্জের জন্য আমরা এই পয়েন্টে বিভব বের করে যোগ করে দিব, তাহলে এই পয়েন্টের বিভব পেয়ে যাব। ধরে নিচ্ছি এখানে +q চার্জ এবং এখানে -q চার্জ অবস্থিত। তাহলে এই +q চার্জ থেকে r1 দূরত্বে বিভবের মান হবে 1/4πε/q1/r1, আর এই -q চার্জের জন্য হবে 1/4πε/q-q/r2। তাহলে আমরা যদি 1/4πε কমন নেই, তাহলে এভাবে লিখতে পারি, এরকম করে। তাহলে এরকম করে লেখার পর আমি চাইলে এভাবে বলতে পারি যে q1 q2 এর একটা হচ্ছে +q আর একটা হচ্ছে -q। তাহলে এরকম করে লিখতে পারি। তাহলে 1/4πε, এবং এখানে যদি আমি q কমন নেই, লিখতে পারি 1/r1 - 1/r2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি q/4πε কমন নিয়ে r1 r2 r2 - r1, এরকম করে আমি লিখতে পারি। তাহলে এবার r2 আর r1 এর মান যদি আমি বসাই, তাহলে এরকম পাবো q/4πε, নিচে পাবো r - l cos θ ইনটু r + l cos θ, তার মানে r² - l² cos² θ, এরকম পাবো। আর উপরে পাবো হচ্ছে r2 - r1, এই r2 থেকে r1 কে বিয়োগ করব, তাহলে পাবো 2l cos θ, এরকম পাবো। উপরে আমরা দেখতে পাচ্ছি q * 2l, এই q * 2l কে আমরা লিখতে পারি p। যে কোনো এক প্রান্তের চার্জ এবং মোট দূরত্ব, এই দুইটিকে গুণ করলে আমরা যেটা পাই সেটাকে বলে ডাইপোল ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, সেটাই হচ্ছে p = q * 2l। তাহলে উপরে আসবে p cos θ, নিচে আসবে 4πε0 r² - l² cos² θ। তাহলে cos θ যদি 0 ডিগ্রি হয়, তাহলেই শুধু cos θ এর ভ্যালু 1 আসবে, এছাড়া সব সময় cos এর ভ্যালু 1 এর চেয়ে ছোট। তো 1 এর চেয়ে ছোট জিনিসকে স্কয়ার করলে আরো ছোট হয়। তো নরমালি ডাইপোলের বেলায় আমরা যে দূরত্ব নিচ্ছি r, সেটা l এর চেয়ে বড় হয়। তাহলে r² এর তুলনায় l² cos² θ অনেক বেশি ছোট হবে। তাহলে আমরা আপাতত এই জায়গায় শুধু r² লিখতে পারি, কারণ r² এর চেয়ে l² cos² θ অনেক ছোট। তাহলে শেষ পর্যন্ত আমরা টোটাল ভোল্টেজটা পেয়ে যাব p cos θ/4πε r²।